অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল, আপিল বিভাগের রায়। সংস্কার শেষ হলে ডিসেম্বরে নির্বাচন, ভোটে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের, বিবিসিকে প্রধান উপদেষ্টা। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে অসম্মান, সার্কুলার স্থগিত, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে হাইকোর্টের তলব। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার, যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সংস্কার কাজ দ্রুত শেষ হলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে মার্চের মধ্যেই, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কোনো দলের অংশ নেয়া না নেয়ার বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন না, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালানোর পর চলমান সহিংসতাকে ডক্টর ইউনূস ন্যায়সঙ্গত বলেছেন। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের এমন অভিযোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিবিসির প্রতিবেদক। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেছেন, অভিযোগ জানানোর জন্য আদালত আছে, আইন আছে। এখন যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়। When do you plan on having elections? I made it very clear that if reforms can be done. নির্বাচন কখন হবে এই বিষয়টি আমি এরই মধ্যে পরিষ্কার করেছি। সংস্কার দ্রুত করা সম্ভব হলে এই বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে, আর ন্যূনতম সংস্কার বাস্তবায়নে দেরি হলে জাতীয় নির্বাচনের ভোট হবে আগামী বছরের মার্চের মধ্যে। আপনি যদি গত বছরের সঙ্গে এই সময়ের তুলনা করেন তাহলে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আদালত আছে, আইন আছে। শুধু বিবিসি প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন তার পথে চলছে কিনা। Don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain. অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে দুজনকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 2009 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে গিয়াসউদ্দিন আল মামুন 20 কোটি 41 লাখ টাকা নেন। এই টাকার মধ্যে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 কোটি 78 লাখ টাকা খরচ করেন। 2013 সালে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দুদকের করা আপিলের রায়ে 2016 সালে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দিয়ে 20 কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল থাকে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া সাজা বাতিল করে দেয়। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আপিল বিভাগের রায়ে অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই মামলায় তারেক রহমানের সাজাও বাতিল হয়ে যায়। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। লন্ডারিংয়ের কিছু নাই, সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ, এইসবে খরচ করেছে। বিচারিক আদালতে তারেক রহমানকে বেকসুর খালাস দেয়ায় তৎকালীন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেনকে দেশ ত্যাগে বাধ্য করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। নাবিল জাহাঙ্গীর,
বাংলা ভিশন, ঢাকা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা 2025-এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে আদালত। একই সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্রতিরক্ষা নির্দেশিকা 2025 3 মাসের জন্য স্থগিত করা হয়। আদালত বলেছে এই নির্দেশিকার মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে, লঙ্ঘিত হয়েছে সংবিধান ও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। সেই সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল, জেলা দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেটদেরও নিরাপত্তা বিধানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন হাইকোর্ট। বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শক সহ বাকিগুলোর সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল করা হবে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শওকত হোসেন। সকালে সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে জলযান সমূহ সুষ্ঠুভাবে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নৌযান মালিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রস্তুতিমূলক সভা করে নৌপরিবহন মন্ত্রণালয়। সভা শেষে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শওকত হোসেন জানান, লঞ্চে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র বাস দাঁড়াতে পারবে না, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না, করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখতে হবে। 2-1 দিনের মধ্যেই অভিযান পরিচালনা শুরু হবে। ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়ায় ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কী পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো 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 লঞ্চ মালিকেরা, জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার 2025 পাচ্ছেন 7 জন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী, কবি আল মাহমুদ, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, পপগুরু আজম খান, ভাস্কর নভেরা আহমেদ ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্বাধীনতা পুরস্কার 2025 তুলে দেবেন। নতুন রাজনৈতিক দল জনগণের রায় ক্ষমতায় আসতে পারলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, শেখ হাসিনার বিচার সবাই চায়, কিন্তু বিচার না করে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এমন মতামত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দলের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, জনগণ তাদের নির্বাচিত করলে তখন পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ নিতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেন বিএনপির এই নেতা। অনেকে অনেক কথা বলতে পারে, সবকিছু কি মন্তব্য করা দরকার আছে? আমি মনে করি না। ওনারা একটা জিনিস চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, সংবিধানের মানে আপনার নতুন সংবিধান চাইতে পারে। সেটা জনগণ যদি চায়, যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায় আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন।
জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে দাবি পূরণে বৃহস্পতিবার থেকে কঠোর মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, শীঘ্রই ইসি থেকে সরকারের কাছে লিখিত চিঠি পাঠানো হবে। এছাড়াও 12 তারিখের মধ্যে দাবি মানা না হলে 13 তারিখ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে নির্বাচন অফিস সচিবালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। সিসি বলেন, সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যেন সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হয়। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এক শ্রেণীর অসাধু মজুমদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনা 10% ব্যবহার হচ্ছে না। তিনি বলেন, বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলায় পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এর জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো বায়বীয় উদ্যোগ নয়, ফলদায়ক পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব সহায়তা দেবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন আসিফ মাহমুদ ও আবরারের বাবা বরকতুল্লাহ। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আবরারকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিক করা হবে। 2022 সালের 13 জানুয়ারি প্রায় 40 কোটি টাকা ব্যয় এই স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। আমার মতো একটি শহর ছিল, তখন সবাই হয়তো চেয়েছে যে আবরার আমাদের মধ্যে না থাকার পরেও যেন সে চিরস্মরণীয় হয়ে থাকে, এবং তাকে স্মরণ করার জন্যই, তাকে সবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্যই হয়তো আজকের এই স্টেডিয়ামের নামকরণ তারা করেছেন। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি, এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন, যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। আজ 6 মার্চ নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার 12 বছর। আলোচিত এই হত্যাকাণ্ডের এতটা সময় পেরিয়ে গেলেও এখনও মামলার অভিযোগপত্র দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ত্বকি হত্যা মামলায় 6 জনকে গ্রেফতার করা হলেও এখনও অনেকেই পলাতক। ত্বকির বাবার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সন্তান হত্যা দ্রুত বিচারের দাবি তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে সুধিজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ইংলিশ মিডিয়ামের ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় দেশব্যাপী এই হত্যাকাণ্ড আলোড়ন তোলে। ত্বকি হত্যা মামলায় র্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর 5 জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকিকে অপহরণের পর হত্যা করা হয়।
র্যাবের তখনকার অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানান, আজমেরী সহ 11 কিশোর ত্বকী হত্যায় অংশ নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ত্বকী হত্যা মামলায় নতুন করে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আজমেরী ওসমানের গাড়ি চালক ও সহযোগীরাও রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ছেলে হত্যার বিচারে আশাবাদী ত্বকীর মা-বাবা। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দেবে, কিন্তু যেনতেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। কারণ এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি। ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র জমা দিতে শুনানির জন্য 81 বার দিন ধার্য হলেও অভিযোগপত্র দাখিল হয়নি এখনো। 17/4-এর মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে। মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। এই মামলায় আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি 5ই আগস্টের পর থেকে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে। ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এবার 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মোংলায় ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে সাগরে ভাসতে থাকা 13 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান, বুধবার দুপুরে জাতীয় জরুরি সেবা 999 হতে জানা যায় এমভি মা বাবার দোয়া নামক একটি ফিশিং বোট গত 4 দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক 10 নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি উদ্ধারকারী দল অভিযানে যায়। এ সময় উদ্ধারকারী দল বিকল বোটটির অবস্থান শনাক্ত করে 13 জন ক্রুকে জীবিত উদ্ধার করে দুবলার চরে নিয়ে আসে। জেলেরা জানায়, বরিশালের পাথরঘাটা থেকে 12 দিন আগে সমুদ্রে যাত্রা করেন তারা। গত 2 মার্চ তাদের ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব NM জিয়াউল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সিআইডি। ঢাকার একটি টিম বুধবার রাতে মহানগরীর 5 লাইশ এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিনি জাতীয় পরিচয়পত্রের NID তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার আসামি। 5 লাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, ঢাকার টিমের সাথে তারাও এই অভিযানে অংশ নেন। সাবেক সিনিয়র সচিব NM জিয়াউল আলমের বিরুদ্ধে 2024 সালের 9 অক্টোবর ঢাকার কাফরুল থানায় এনামুল হক নামের এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের নাম উল্লেখ আছে। গত 1.5 দশক পর 26,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে পাকিস্তানি একটি জাহাজ। নমুনা পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম শেষে শুরু হবে চাল খালাসের কাজ। গত 1.5 দশকের মধ্যে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম জাহাজ MV সিবি। পাকিস্তানের করাচি বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের CCT-1 জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা ভালো হলে চাল খালাসের অনুমতি মিলবে একদিনেই বলেছেন চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক SM কায়সার আলী জানান, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 52,500 টন আতপ চাল আমদানি হচ্ছে। MV সিভি জাহাজে চালের প্রথম চালানে 26,500 টন আনা হয়েছে। বাকি চালান 10 মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ময়মনসিংহে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসক ও টাস্কফোর্স টিম। দুপুরে জেলা প্রশাসক মফিদুল আলমের নেতৃত্বে নগরীর মেছুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় টিসিবির পণ্য বিক্রি করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। নাটোরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির সময় লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের মাঝে হাতাহাতি হয়। শহরের বড় হরিশপুর পয়েন্টে এই ঘটনা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনায় দুস্থ মানুষের মাঝে খাদ্য ও ইফতার বিতরণ করা হয়েছে। আলহাজ আয়েত আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় আলা আমানা ফাউন্ডেশনের সহযোগিতায় পাবনা কুঠিপাড়া স্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিএনপির মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়িতে। দুপুরে ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। পূর্বাচল ৩০০ ফুট সড়কের বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি পার্কিং ও মহাসড়কের চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কুড়িল এলাকার বাসিন্দারা। দুপুরে ৩০০ ফুট সড়কের কুড়িল বাস কাউন্টার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি সহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত শীর্ষক কর্মশালা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। সাতক্ষীরায় নারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সদর উপজেলা ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।